এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতি না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না, বলবো যে কাজ শুরু করে দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, দুজন একসঙ্গে থাকতে পারবে না, এর জায়গা নেই। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায়ত্ব দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছ না। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরজ না, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নাই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নাই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নাই। এসব ক্রমাগত বাড়ে, ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না, তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব। সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে? আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করব। কাজ নাই তো, একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না। এভাবে প্লাস্টিক অগ্রসর হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব, তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল। প্লাস্টিকও আমরা ছাড়বো না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। সজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান 9ম। এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছি না। মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব, যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে
পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যেই। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক, আর তার যাবার জায়গা কি বাকি রইল? শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা তো একটা মাছ, আর বহু মাছ আছে। কাজেই আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হলো পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে কি হবে এটা দিয়ে। ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশান্বিত করে আমাকে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্য হয় না এটা। তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করবে। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের 1 নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানি না, এটার থেকে মুক্তি না পেলে আর বাকিগুলোর প্রশ্ন ওঠে না। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্ম, এর আগে ছিল না পৃথিবীতে। কাজে পলিথিন ছাড়া পৃথিবী অচল, একথা বলার কোনো সাধ্য নাই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে